আজকের পুরো গল্পে আমরা এমন একটা রাজ্যকে দেখব কোনো ছেলে নেই, শুধু মেয়ে বসবাস করত। এখানে রাজরানী থেকে শুরু করে চাকরানী পর্যন্ত সবাই মেয়ে ছিল। হঠাৎ একদিন একটা মং এখানে এসে ফেঁসে যায়। মং মানে হচ্ছে একজন ছেলে। তখন তাকে কিভাবে জোর করা হয়েছিল বাচ্চা দেওয়ার জন্য, সেটাই দেখব আজকের পুরো মুভিতে। তো বন্ধুরা, মনোযোগ সহকারে বসে পড়ুন। শুরু করছি আজকের মুভি সিনস গল্প। গল্পের শুরুতে দেখানো হয় মাস্টার টাং নামক একজন মংকে। সে তার দুজন সঙ্গী বাজি এবং শাওকে নিয়ে সমুদ্রের ওই পারে রওনা হয় পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য। তার এই দুইজন সঙ্গী একটা মাস্টার বাজি হচ্ছে একটা পিক মনস্টার, আর শাও হচ্ছে একজন মাসেলো মাস্টার। কিছুদূর যাওয়ার পর তাদের যাত্রায় মানকি কিং ও জয়েন করে। মানকি কিং এর আসল নাম হচ্ছে ভোকালো। তাদের এই যাত্রার অনেক সমস্যা পড়লেও সব সমস্যা কাটিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। কিন্তু তারা যখন একটা নদীর উপর ছিল, তখন নদীতে থাকা বড় একটা মাছ তাদেরকে আক্রমণ করে বসে। তখন তারা বাঁচার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু এক পর্যায়ে মাছটা তাদেরকে খাওয়ার জন্য চলে আসছিল। আর তখন এই হাওয়ার মধ্যে একটা গোল দরজা তৈরি হয়ে যায়। সেই দরজার সাহায্যে মাস্টারের হাত থেকে বেঁচে গিয়ে অন্য একটা রাজ্যে চলে আসে। টেলিপোর্ট করে আসার পর নিচে পড়তে পড়তেই মাস্টার টাং একটা সুন্দরী মেয়েকে দেখতে পায়। সে পাহাড়ের উপর ঝুলে আছে। মেয়েটা এত বেশি সুন্দর ছিল যে মাস্টার টাং এক নজরে তাকিয়েছিল। তখন এই পাহাড় থেকে পাথরের ধাক্কায় মেয়েটি নিচের দিকে পড়ে যাচ্ছিল, কিন্তু মেয়েটির একটি বাহন ছিল হরিণ। সে তাকে বাঁচিয়ে নেয়। বাজি ও শাও অনেক বাজেভাবে নিচে পড়ে যায়। মেয়েটি নিচে এসে মাস্টার টাংকে জিজ্ঞেস করে, তুমি কি পুরুষ? মাস্টার ট্যাং বলে, হ্যাঁ। মেয়েটি এটা শুনে সেখান থেকে মুস্কি হাসি দিয়ে চলে যায়। এরপর মেয়েটি চলে আসে একটি রাজ্যে, যে রাজ্যটা ছিল শুধু মেয়েদেরই। এখানে রানী, মন্ত্রী, উজির, নজির সবাই ছিল মেয়ে, কোনো ছেলে নেই। যখন মেয়েটি রাজ্যে প্রবেশ করে, তখন আমরা বুঝতে পারি এই মেয়েটি হচ্ছে এই রাজ্যের রানী। রানী তার সবাইকে একসঙ্গে জড়ো করে বলে, আমি জঙ্গলের মধ্যে 4 জন পুরুষকে দেখতে পেয়েছি, কিন্তু রানীর কথা কেউ বিশ্বাস করে না। আসলে এই রাজ্যটিকে পুরো পৃথিবী থেকে আলাদা করে দেওয়া হয়েছে, তাই এই রাজ্যের কেউ কখনো পুরুষকে দেখেনি। রানী তাদের বারবার বোঝানোর চেষ্টা করে। রানী বলে, আমি নিজেই তাদের দেখেছি, কথা বলেছি, কিন্তু দাসদাসীরা কোনো কথার বিশ্বাস করতে চায় না। তারা ভাবে রানী হয়তো একটু অসুস্থ, তাই আবোল তাবোল বলছে। এরপর রানী পুরুষ সম্পর্কে জানার জন্য লাইব্রেরিতে চলে আসে। তাদের পূর্বপুরুষের লেখা বইগুলো পড়ে জানতে পারে পুরুষ হলো একটা বিষাক্ত প্রাণী। তবে রানী সেই বইয়ের কিছু ছেঁড়া পাতা দেখতে পায়, আর তখনই সেখানে মহারানী চলে আসে। আর মহারানী তখন এই 4 জন পুরুষের কথা জানতে পারে। তখন তিনি রেগে গিয়ে সবাইকে আদেশ করে ওই পুরুষদেরকে খুঁজে বন্দি করার জন্য। এরপর আমরা দেখতে পাই মাস্টার টাং, মানকি কিং ও শাও মিলে সেখান থেকে বের হওয়ার রাস্তা খুঁজছিল। আর অন্যদিকে বাজিয়ে একটি মেয়ের গ্রুপের সামনে পড়ে যায়। এতগুলো মেয়েকে একসঙ্গে দেখে সে একটু আবেগী হয়ে পড়ে, আর নিজের দেহকে পরিবর্তন করে সে একটা পুরুষের দেহে চলে আসে। এরপর যখন সে তাদের সামনে যায়, তখন মেয়েগুলি খুশি হওয়ার বদলে তাদেরকে ইচ্ছা মতো মারতে শুরু করে। উপায় না দেখে সে আবারও তার আগের দেহে ফেরত চলে আসে। এদিকে কিছু মেয়ে সিপাহী মাস্টার ট্যাঙ্ক, মানকি কিং ও শাওকে ঘিরে ফেলে। যখন মানকি কিং তাদেরকে আক্রমণ করতে যাবে, তখন এই মাস্টার ট্যাঙ্ক বলে ওঠে, মেয়েদের উপর আক্রমণ করতে হয় না। মাস্টার ট্যাঙ্ক ব্যাপারটিকে শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়, কিন্তু সেই সিপাহীগুলো মাস্টার ট্যাঙ্ক এর কোনো কথাই পাত্তা দেয় না, বরং তাদের 3 জনকে বন্দি করে সেই মেয়েদের রাজ্যে নিয়ে আসে। তখন মাস্টার ট্যাঙ্ক পুরোপুরি বুঝতে পারে এই রাজ্যটা আসলে মেয়েদেরই। তাদেরকে যখন রাজপ্রাসাদে নিয়ে যাওয়া হয়, তখন তারা জঙ্গলে পাওয়া সেই মেয়েটিকে দেখতে পায় এবং বুঝতে পারে এই মেয়েটি হচ্ছে এই রাজ্যের রানী। এরপর একটা বৃদ্ধ মহিলা সবাইকে একটা বই খুলে দেখায়, যে সেখানে লেখা আছে একটা মং, একটা মানকি ও একটা পিক মাস্টার আসবে একটা নীল চামড়ার লোকের সঙ্গে করে নিয়ে। তাদেরকে সেখানে আসার জন্য কথা ভবিষ্যৎবাণী করা হয়েছিল অনেক আগেই। এরপর সেই বৃদ্ধ মহিলা, যদি আমরা এই বইয়ের কথাই মেনে নেই, তাহলে তারা 4 জন এখানে এসেছে এই রাজ্যকে ধ্বংস করার জন্য। এটা শোনার পর রাজ্যের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। মহারানী তাদেরকে ফাঁসির অর্ডার দিয়ে দেয়, কিন্তু রানী বলে ফাঁসি দেওয়ার আগে তাদেরকে একদিন জেলের মধ্যে আটকে রাখা হোক। তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য মহারানী এই কথাতে সম্মতি দেয় এবং তাদেরকে জেলের মধ্যে ভরে দেয়। এরপর আমরা জানতে পারি মানকি কিং এর কাছে সেই পাওয়ার রয়েছে, যা দিয়ে এখানে
যেখানে সমস্ত মেয়েদের সাথে যুদ্ধ করে পালিয়ে যাওয়া সম্ভব। তখন মাস্টার ট্যাঙ্ক কোনো উপায় না দেখে মানকি কিংকে বলে, তুমি তোমার সমস্ত শক্তি খাটিয়ে এখান থেকে আমাদেরকে উদ্ধার করো। তখন ওই মানকি কিং বড় গেটটা খুলে দেয়। রানী ও তার দাসীরা দরজার পেছনে চাপা পড়ে যায় এবং তারা সেখান থেকে উড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু শূন্যে থাকা একটা অদৃশ্য দেওয়াল তাদেরকে বাধা দেয় আর তারা সেখান থেকে নিচে পড়ে যায়। আসলে এই রাজ্যটা অদৃশ্য দেওয়াল দিয়ে এমন ভাবে তৈরি করা হয়েছে যেটা মানকি কিং ও ভেদ করতে পারবে না। উপায় না পেয়ে মানকি কিং মাস্টারকে বলে, একমাত্র রানী আমাদেরকে সাহায্য করতে পারে, আমাদের উচিত রানীর সঙ্গে কথা বলা এবং সাহায্য চাওয়া। তাই তারা আবার জেলে ফিরে যায়। রানীর জ্ঞান ফেরার পর তারা তাদের কাছে যায়। রানী মাস্টার ট্যাঙ্ককে জিজ্ঞাসাবাদ করে আর দাসীরা তার বাকি সঙ্গীদেরকে জিজ্ঞাসাবাদ করে। রানী জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে মাস্টার ট্যাঙ্ককে বলে, আমি তোমাকে পছন্দ করি। এই কথা শুনে মাস্টার ট্যাঙ্ক বড় ধরনের একটা ধাক্কা খায় আর সে রানীকে বলে, আমি কখনো কাউকে ভালোবাসতে পারি না, কারণ এই একটা মং। মাস্টার ট্যাঙ্ক তার যাত্রার সময় লেখা একটা ছোট্ট বই রানীকে দিয়ে বলে, আমি আমাদের পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য সমুদ্রের ওপারে যাচ্ছিলাম আর তখনই সেখানে মানকি কিং চলে আসে। এসে রানীর কাছে জানতে চায় এখান থেকে বেরোনোর রাস্তা সম্পর্কে। রানী বলে, তুমি যদি আমার কাজটা করে দাও তাহলে অবশ্যই আমি তোমাকে সাহায্য করব। আর তখনই সেখানে মহারানী চলে আসে আর রানীকে মনে করিয়ে দেয় যে তাদের 4 জনকে আগামীকাল মেরে ফেলা হবে। পরের দিন সকালবেলা তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য নিয়ে আসা হয়, কিন্তু আমরা দেখতে পাই সিপাহী সেজে রানী তাদের কাছে এসে বলে, আমি আসল তীরগুলোকে নকল তীরের সাথে বদলে দিয়েছি। তোমাদের ওপর যখন তীর চালানো হবে তোমরা তখন মরার নাটক করবে। এরপর প্রথম তীর চালানো হয় শাও এর ওপর। শাও তখন অনেক ভালোভাবেই মরার নাটক করে, তবে মাস্টার ট্যাঙ্ক এর ওপর যখন তীর চালানো হয় সে মরার নাটক করতে পারে না। এটা দেখার পর পাশে থাকা শাও মাস্টারের ওপর একটা পাথর ছুঁড়ে মারে আর সঙ্গে সঙ্গেই মাস্টার ট্যাঙ্ক বেহুশ হয়ে যায়। এরপর মানকি কিং এর উপর তীর চালানো হলে মানকি কিংও অনেক ভালোভাবেই নাটকটা করে, কিন্তু তখন বাজিকে তীর ছেঁড়া হবে। তখন মহারানী বলে তীরের বদল করার জন্য, কারণ বাজি দেখতে অনেকটা অসুন্দর ছিল আর এই রাজ্যে অসুন্দর হওয়াটা একটা কলঙ্কের ব্যাপার। এজন্য বাজির উপর অনেকগুলো তীর ছেঁড়া হয়। যেহেতু বাজি একটা মাস্টার, তাই এত সহজে তাকে মেরে ফেলা সম্ভব নয়। এরপর মহারানী সবাইকে আদেশ করে এই 4টি বডিকে নিয়ে নদীর পাড়ে ফেলে দিয়ে আসতে। তাদেরকে যেখানে ফেলে দেওয়া হয় কিছুক্ষণ পর সেখানে রানী চলে আসে। এরপর রানী সেই রাজ্যের সব থেকে পবিত্র জায়গায় তাদেরকে নিয়ে আসে। রানী তাদেরকে বলে এই রাজ্য থেকে বের হওয়ার সঠিক কোনো রাস্তা সে নিজেও জানে, কারণ এই রাজ্য থেকে বহু শতাব্দী ধরে কেউ কখনো বাইরে যাওয়ার চেষ্টাও করেনি। তবে রানীর এটা বিশ্বাস ছিল তাদের পুরনো বইতে যে কটা পৃষ্ঠা ছেঁড়া ছিল সেখানে হয়তো এই রাজ্য থেকে বের হওয়ার কোনো না কোনো পথ লেখা ছিল। এরপর মানকি কিং বলে, তোমাদের এই নিরাপদ জায়গায় হয়তোবা সেটা সংস্করণ করা থাকতে পারে। এরপর মানকি কিং তার পাওয়ার ব্যবহার করে সেই হারিয়ে যাওয়া বইয়ের পৃষ্ঠা খুঁজতে শুরু করে। অল্প কিছুক্ষণের মধ্যেই মানকি কিং সেই পৃষ্ঠাগুলো পেয়ে যায়। এরপর সেই পৃষ্ঠাগুলো এনে ট্যাঙ্ককে দেয় আর ট্যাঙ্ক সেটা পড়ে বুঝতে পারে যে মেয়ে প্রেমের আসল মানে বুঝতে পারবে সেই এখান থেকে বেরিয়ে যেতে পারবে। এগুলো দেখার পর ট্যাঙ্ক বলে, প্রেম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। এগুলো শোনার পর পাশ থেকে একজন দাসী বলে, এই রাজ্যের জন্য একজন রানীর সঙ্গে ওয়াটার বয়ের প্রেম হয়েছিল, যেই ওয়াটার বয় ছিল অন্য কোনো রাজ্যের। যেহেতু তারা দুজনকে আলাদা পৃথিবী থেকে ছিল, তাই তারা চাইলেও ফিজিক্যালি মিট করতে পারতো না, এজন্য তারা মেন্টালি মিট করতে শুরু করে দেয়। এরপর কি হয়েছিল সেটা এখন পর্যন্ত কেউ জানে না। কিছুক্ষণ পর আমরা দেখতে পারি মাস্টার ট্যাঙ্ক, বাজি ও শাও এর পেট ফুলে যায়। তখন তাদেরকে সবাই দেখে হাসতে থাকে আর হাততালি দেয়। তখন সবাই বলে, তোমরা এই পবিত্র জায়গার পানি খেয়েছো, তাই তোমরা সবাই প্রেগনেন্ট হয়ে গিয়েছো। এই ঘটনার মাধ্যমে আমরা জানতে পারি এই রাজ্যের যত মেয়ে আছে তারা সবাই এই পবিত্র জায়গার পানি খেয়েই বাচ্চার জন্ম দেয়। আর রানী তাদেরকে এটাও বলে যে তোমাদের বাচ্চার হাতে আর মাত্র 9 দিন সময় লাগবে। তখনই পাশে থাকা এক দাসী বলে, এমন একটা মহিলাকে সে চেনে যে কিনা এই প্রেগনেন্সির সমস্যার সমাধান করতে পারে, তবে তার কাছে এমন একটা ওষুধ আছে যেটা প্রেগনেন্সিকে নষ্ট করে দেয়। এরপর মানকি কিংকে সেই দায়িত্ব দেওয়া হয়। মানকি কিং অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি সেই মেয়েটিকে পেয়ে যায়। এমনকি মানকি কিং এবার মহিলার কাছে এসে প্রেগনেন্সি নষ্ট করার ঔষধ চায়, কিন্তু সেই মহিলা বারবার মানকি কিংকে জানায় প্রেগনেন্সি নষ্ট করার ওষুধ বানাতে 100 বছর সময় লাগবে। কিন্তু মানকি কিং তারপরও বারবার সেই মহিলার কাছে ঔষধ চাচ্ছিল। মহিলা তখন তাকে জানায়, তুমি যদি আমাকে মন থেকে কষ্ট দিয়ে আমার চোখ দিয়ে পানি বের করতে পারো তাহলে সেই পানি প্রেগনেন্সি নষ্ট করার কাজে লাগবে। এটা শোনার পর মানকি কিং তার জীবনের কাহিনী শোনায়। আমি একসময় খুব খারাপ লোক ছিলাম,
আর তখনই মাস্টার ট্যাঙ্ক আমাকে তার শিষ্য বানিয়ে নেয়। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম আমি আর কখনোই মাস্টার ট্যাঙ্কের সঙ্গে বেইমানি করব না। এই গল্পটা শোনার পর মহিলা একটু ইমোশনাল হয়ে যায় আর তার চোখ থেকে পানি পড়তে শুরু করে। এটা দেখার পর মানকি কিং তার চোখের পানি একটা পাত্রের মধ্যে ভরে ফেলে। এদিকে আমাদেরকে দেখানো হয় ট্যাঙ্ক এখনো বিশ্বাস করতে পারছে না যে সে একটা বাচ্চার জন্ম দিবে। রানী তাকে বুঝায়, দেখো বাচ্চার জন্ম দেওয়া খারাপ কিছু নয়, আর বাচ্চাকে মেরে ফেলা একটা কঠিনতম অমানবিক কাজ। এগুলো শোনার পর মাস্টার ট্যাঙ্ক একটু ইমোশনাল হয়ে যায় আর সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে বাচ্চার জন্ম দিবেই। তখন আমরা দেখতে পারি মানকি কিং সেই ঔষধটা এনে এখানে হাজির হয়। যখন মানকি কিং ঔষধ সম্পর্কে সবাইকে বলে তখন সবাই বলে আমরা এই ঔষধ খাবো না, আমরা বাচ্চার জন্ম দিব। এটা শোনার পর মানকি কিং অনেক রেগে যায়, কারণ তার মনে হয় যদি ট্যাঙ্ক একটা বাচ্চার জন্ম দেয় তাহলে সে তার লক্ষ্য থেকে অনেক দূরে পিছিয়ে যাবে। এরপর মানকি কিং তার পাওয়ার ব্যবহার করে সেখানে থাকা সবাইকে ফ্রিজ করিয়ে দেয়। তারপর সেই প্রেগনেন্সি নষ্ট করার ঔষধ সেই 3 জনকে খাইয়ে দেয়। কিন্তু মাস্টার ট্যাঙ্ক তার বাচ্চাকে হারিয়ে অনেক বেশি কষ্ট পেয়েছে। এই জন্যই তার ধর্মের যে বাণীগুলো আছে সেগুলো মাটিতে লিখতে শুরু করে। আসলে ছোটবেলা থেকেই ট্যাঙ্ক তার রাগ কমানোর জন্য এভাবেই মাটিতে লিখে আসতো। আর আমরাও দেখতে পারি রানীও মাস্টার ট্যাঙ্কের মতো লেখা শুরু করছে আর তারা বাণীগুলো লিখতে লিখতে অনেক দূর পর্যন্ত চলে আসে। আর সেখানেই তাদের দুজনকে একটা ছোট্ট বাচ্চা মেয়ে দেখে ফেলে। এই মেয়েটি আসলে মহারানীর পাঠানো একজন দূত, যাকে পাঠানো হয়েছিল রানীর উপর নজরদারি করবার জন্য। এরপর আমরা দেখতে পারি সেই ছোট্ট মেয়েটি মহারানীকে গিয়ে সব কথা বলে দিয়েছে। এরপর মহারানী সৈন্যদেরকে নিয়ে এসে তাদেরকে জলদি করে ধরে ফেলে। এরপর যখন সৈন্যরা মাস্টার ট্যাঙ্ককে গ্রেফতার করবে তখনই তাদেরকে রানী রিকোয়েস্ট করে যেন মাস্টার ট্যাঙ্ককে গ্রেফতার না করা হয়। এরপর মাস্টার ট্যাঙ্ক রানীকে বুঝায় এগুলো বাদ দাও, আমাদেরকে তাদের সঙ্গে যাওয়া উচিত। তারা মাস্টার ট্যাঙ্ককে গ্রেফতার করে মহিলার দিকে নিয়ে আসে। কিন্তু আমরা দেখতে পারি মাস্টার ট্যাঙ্ককে মহলে না নিয়ে একটা সমুদ্রের পাহাড়ে নিয়ে আসা হয়। আসলে এই সমুদ্রের কোনো শেষ কিনারা নেই। যে একবারই এই সমুদ্রের মধ্যে গিয়েছে সে কখনোই আর ফেরত আসতে পারেনি। রানী এজন্য তাদেরকে এখানে নিয়ে এসে যাতে করে তাকে সমুদ্রে ফেলে দেওয়া যায়। এরপর তারা মাস্টার ট্যাঙ্ককে একটা নৌকার মধ্য দিয়ে সমুদ্রে ঠেলে দেয়। তবে রানী এখানে তার হরিণকে নিয়ে জাম্প করে নৌকার মধ্যে আসে। মহারানী এটা দেখে অনেকটা ভেঙে পড়ে এবং অনেক বেশি চিন্তিত হয়ে যায়, কারণ মহারানী মনে করত রানীকে ছাড়া এই পুরো রাজ্য ধ্বংস হয়ে যাবে। আর এজন্যই সে জলদি করে মানকি কিং এর কাছে চলে আসে আর তার কাছে সবকিছু বলে। মহারানী হাঁটু গেড়ে মানকি কিং এর সামনে বসে পড়ে। মানকি কিং এর কাছে রানীর জীবনটা ভিক্ষা চায়। সে বলে যে কোনো মূল্যে তুমি রানীকে আমার কাছে নিয়ে আসো। এগুলো শোনার পর মানকি কিং জলদি করে তাদেরকে খুঁজতে বেরিয়ে পড়ে। তবে আমরা দেখতে পারি মানকি কিং এর জাদুকরি চোখের সাহায্যে তাদেরকে খুঁজে পাচ্ছিল না। এদিকে আমরা দেখতে পারি তারা দুজন একদম সমুদ্রের মাঝখানে চলে এসেছে। অনেক সময় হয়ে যাওয়ার কারণে রানীকে অনেক পিপাসা পেয়েছে। উপায় না পেয়ে রানী সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে এই সমুদ্রের পানিই খাবে, কিন্তু মাস্টার ট্যাঙ্ক তাকে আটকে দেয়। মাস্টার ট্যাঙ্ক তাকে বলে এই সমুদ্রের পানিটা তোমার জন্য ভালো হতে পারে, আবার খারাপও হতে পারে, আবার এমনটাও হতে পারে তোমার পিপাসা এটা খাওয়ার পরে আরও বেড়ে যেতে পারে। এদিকে রানীর পিপাসা পাওয়ার সঙ্গে সঙ্গে অনেক বেশি ক্ষুধাও লেগেছিল। এটা দেখার পর মাস্টার ট্যাঙ্ক তার হাতটা রানীর মুখের দিকে বাড়িয়ে দেয় যাতে করে তার হাত থেকে রানীর মাংস খেতে পারে, কিন্তু রানী সেটা করে না। এভাবে রাত হয়ে যায় আর রাতের বেলা সমুদ্রে বিশাল একটা ঝড়ের সৃষ্টি হয়। তখন এই তুফান থেকে তারা কোনো রকম বেঁচে যায়। তারপর সকালবেলা তারা দেখতে পায় সমুদ্রের একদম মাঝখানে বিশাল বড় একটা গেট ওপেন হয়ে গিয়েছে। আসলে এই গেটটা ওপেন হয়েছে তাদের সত্যিকারের ভালোবাসার জন্য, আর এই গেটটা অনেক দূর থেকে সমস্ত লোকজন দেখতে পারে। মানকি কিংও এই গেট দেখে ফেলে। তারপর মানকি কিং, শাও ও বাজি এসে মাস্টার ট্যাঙ্ককে অনেক রিকোয়েস্ট করে বলে যে এই গেট দিয়ে যেন তারা বাইরে বেরিয়ে যায়। যাওয়ার আগে আমরা দেখতে পারি মং রানীর দিকে ফিরে তাকায় আর বলে তোমাদের সঙ্গে যাওয়ার জন্য। এই রানী যখন প্রেমের টানে সেই দরজা দিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার কথা চেষ্টা করে তখনই আমরা দেখতে পারি এখানে যে অদৃশ্য দেওয়াল রয়েছে সেটা রানীকে আটকে দেয়। আসলে এই রাজ্য থেকে বের হওয়ার অনুমতি রানীর নেই। যখন সে জোর করে বের হওয়ার চেষ্টা করে এখানে থাকা সমস্ত কিছু পাথর হয়ে যায়। মাস্টার ট্যাঙ্ক যখন এগুলো দেখতে পারে তখন সে রানীকে জলদি করে টেনে জড়িয়ে ধরে। তখন এই
ওম্যান ল্যান্ড আবার ঠিক হয়ে যায়। এরপর আমরা সমুদ্রের নিচে সেই ওয়াটার বয়কে দেখতে পারি। এটা হচ্ছে সেই ওয়াটার বয় যার গল্পটা আমরা কিছুক্ষণ আগেই শুনেছিলাম। আর সে যখন এই গেটটা দেখতে পারে তখন সে জলদি করে তার ভালোবাসাকে পাওয়ার জন্য এই ওম্যান ল্যান্ডে চলে আসে। এরপর আমরা দেখতে পারি মহারানী যখন রানীর সেবা করছিল তখন তার অতীতের কথা মনে পড়ে। যখন রানী ছোট ছিল তখন তার মা রানীকে দিয়ে বলেছিল আমার মেয়ের দেখাশোনা করতে। আর তখনই আমরা জানতে পারি মহারানী আসলে ওই ওয়াটার বয়ের সঙ্গে প্রেম করত। আর যেহেতু তার কাছে একটা বাচ্চা চলে আসছে তাই সে বাচ্চাকে দেখাশোনা করার জন্য প্রেমকে ত্যাগ করে দেয়। মহারানী ওই ওয়াটার বয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রানীকে দেখাশোনা করার জন্য সে চলে আসে। এরপর আমরা দেখতে পারি ট্যাঙ্ক সিদ্ধান্ত নিয়ে নেন যতদিন পর্যন্ত রানী সুস্থ না হবে ততদিন পর্যন্ত সে এখান থেকে কোথাও যাবে না এবং সে এখনই প্রার্থনা শুরু করে। তখন সে দেখতে পারে তার সামনে দয়ার দেবী চলে এসেছে। আর দেবী তাকে বলে যেহেতু তুমি রানীকে পছন্দ করা শুরু করে দিয়েছো এতে তোমার কোনো দোষ নেই, তবে তোমাকে এই সিদ্ধান্ত নিতে হবে যে তুমি রানীকে চাও নাকি এই পুরো দুনিয়াকে চাও। এরপর মাস্টার ট্যাঙ্ক যখন রানীর কাছে চলে আসে তখন আমরা দেখতে পারি এখানের সবাই রানীর সুস্থতার জন্য দোয়া করছে। তখনই সেখান থেকে ওয়াটার বয় চলে আসে। আসলে ওয়াটার বয় রানীর প্রেমের জন্য 20 বছর অপেক্ষা করেছে। আর যখনই সে মহারানীকে দেখতে পায় তখনই সে মহারানীকে প্রপোজ করে দেয়। আর ওয়াটার বয় মহারানীকে বলে তার সঙ্গে যাওয়ার জন্য, কিন্তু যেহেতু মহারানী ডিউটি হচ্ছে রানীকে সঠিক পথ দেখানো তাই সে ওয়াটার বয়কে না করে দেয়। এজন্য ওয়াটার বয় প্রচন্ড রেগে যায় আর সে রেগে গিয়ে সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এই মেয়েদের রাজ্যকে পুরো ধ্বংস করে দিবে। এরপর আমরা দেখতে পারি ওয়াটার বয় মাস্টার ট্যাঙ্ক ও রানীকে নিয়ে এখান থেকে চলে যাচ্ছিল আর তখনই সেখানে মানকি কিং চলে আসে আর তাদেরকে বাঁচিয়ে নেয়। এই ঘটনার পর ওয়াটার বয় আরো বেশি রেগে যায়। এরপর সে নিজের চেহারা বদল করে সমস্ত রাজ্যের ধ্বংস শুরু করে দেয়। যদিও মানকি কিং, বাজি ও শাও মিলে তাদেরকে আটকানোর চেষ্টা করছিল, এই দেখে সে বিশাল এক রূপ ধারণ করে আর পুরো রাজ্যকে পানির মধ্যে ডুবিয়ে দেয়। এরপর সব মেয়েদের সঙ্গে পুরো রাজ্যটা পানির নিচে ডুবে যায়। তখন মাস্টার ট্যাঙ্ক এগুলো দেখতে পারে যে নিরীহ এগুলো অকারণেই মারা যাচ্ছে। তখন সে মান বুদ্ধির কাছে প্রার্থনা করে আর তখনই আমরা দেখতে পারি আকাশ থেকে একটা হাত ইশারা করে ডুবে যাওয়া সমস্ত মানুষের ভেসে ওঠে আর সেই হাতটা ইশারা করে ওয়াটার বয়কে তার শাস্তি দিয়ে দেয়। আর বেশ কিছুদিন পর আমরা দেখতে পারি সেই মহিলাদের রাজ্যে আবারও আগের মতো হয়ে গিয়েছে আর মাস্টার ট্যাঙ্কে তার দায়িত্ব পালন করার জন্য আবারও তার লক্ষ্যে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রানীও তার সিদ্ধান্তে সহমত জানায়। রানী এখানের সব কিছু দেখাশোনা করার জন্য সে এখানেই থেকে যায়। গল্পের একদম শেষের দিকে আমরা দেখতে পারি রানী তাদের 4 জনকেই বিদায় জানায়। এরপর তারা 4 জন মিলে আবারও সেই পবিত্র ধর্মগ্রন্থ খোঁজার জন্য বেরিয়ে পড়ে আর এখানেই শেষ হয়ে যায় এই অসাধারণ মুভিটা। তো বন্ধুরা, আজকের গল্পটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। সেই সাথে পরবর্তী ভিডিও আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের মতো এখানেই। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।